নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর এবং ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের অনেক অনেক স্বাগত জানাই। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আর যিনারা আমার নতুন শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে জানাই অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত। আমার যে সমস্ত ভৌতিক গল্প এই চ্যানেলে আসে, সেই গল্পগুলো পাওয়ার জন্য আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে নিও। তাহলে আমি যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব, সেগুলো সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজ আমি একটা নতুন কথা বলতে চলেছি। সেটা হলো, যদি আমার মুখ থেকে আমার বলা গল্পগুলো শুনতে ভালো লাগে, তাহলে আপনাদের কোনো সত্য ঘটনা বা কোনো গল্প যদি থেকে থাকে, তাহলে আমার ইমেল আইডিতে পাঠাতে পারেন। আমার ইমেল আইডি পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে, কিংবা জিমেলের সাহায্যেও পাঠাতে পারেন। যিনি পাঠাবেন তিনার নাম এবং কোথা থেকে পাঠাচ্ছেন সেটা অবশ্যই কাইন্ডলি জানাবেন। তাহলে আমি শুরু করার আগে আপনার নাম এবং ঘটনাটা কোথা থেকে বলা হচ্ছে জানাতে পারবো। চলুন আজ তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের গল্পটা শুরু করে দিই। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পিছনের জানালা। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে। শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। শুকলাল বলল, আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল দূরে। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারিদিকে বাগান, মানে এক সময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানালাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নাঘরে ঢুকে শুকলাল বলল, পেছনের এ জানালাটা খুলবেন না। জিজ্ঞেস করলাম, কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুকলালই দুলারির মাকে জোগাড় করে দিল। রান্নাবান্না থেকে ঝাঁট দেওয়া, কাপড় কাচা সবকিছুই করবে। দিন তিনেক পর দুলালির মাকে জিজ্ঞাসা করলাম, শুকলাল বাবু রান্নাঘরের জানালাটা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানালাটা নাই খুললেনি বাবু। কিন্তু কেন? রান্নাঘরের জানালা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানালার কোনো গারদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলারির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানালাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে, রোজকার মতন। চা খাওয়া হতেই
দুলারির মা এসে দাঁড়ালো। বাবু, দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌখাটে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানালার ওপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে। বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানালাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানালায় ধাক্কা দিলাম। জানালা খুলল না। অনেকদিন না খোলার জন্য এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানালাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। বার চারেক ধাক্কা দেওয়ার পরে জানালাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড। বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকলো। কেন এমন হলো? অন্য জানালা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্য এই জানালাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথায় আছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। শুক্লাল আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো, তাই জানালাটা খুলতে মানা করেছিল? তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলারির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো। এ কি, এ জানালা কে খুলল? সর্বনাশ, এ কেমন কাজ করলে? রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো। দুলালির মায়ের এলোমেলো বেশ, খোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। কি হলো? সরো, আমি জানালা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করার চেষ্টা করলাম। প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাতে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানালার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। ও আর বন্ধ হবে নি বাবু। আমি জানি বাবু, সর্বনাশ একটা হবেই হবে। দুলালির মা হাউমাউ করে চেঁচিয়ে উঠল। সজরে তাকে ধমক দিলাম, আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানালার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতন চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা। থালার কাছে বছর ছয়েকের এক শিশু, ধপধপে গায়ের রং, এক মাথা কোকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে।
হাত দিয়ে চোখ দুটো রোকনে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই এক দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে চলতে শুরু করলাম। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানালার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া। বাইরে আগুন লাগালে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখছি চোখের সামনে। খেতে বসতে গিয়েই থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না, উঠে এলাম। তাহলে তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানালাটা না খুললেই মনে হয় ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানালাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম, মাথাটা গরম হয়ে রয়েছে। এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবারও কথা নয়। তবু খাবার কোনো ইচ্ছে করলো না। এক সময়ে বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না, এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানালার কাঁচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে। সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম, পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল, পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাড়ের দৃঢ় বাঁধন। চিৎকার করে উঠলাম, প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, পারলাম না। আবার সেই আগুনের হলকা, মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার আর জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান ফিরলে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। পাশে শুকলাল আর একজন ডাক্তার, একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমায় পিছনের মাঠে পেয়েছে। সেই ছোট্ট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি তা আমার জানা নেই, এখনো জানতে পারি না। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো,
পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার বলছি, যদি এইরূপ গল্প পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে যখনই আমি এইরূপ গল্প দেব সময় মতো নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর অবশ্যই যারা আমার প্রতিনিয়ত শ্রোতা বন্ধু, তাদের উদ্দেশ্যে আরও একবার জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। আর যদি সত্যি কেউ গল্প আমার সাথে শেয়ার করতে চান তাহলে আরও একবার বলে দিচ্ছি, আমার ডেসক্রিপশান বক্সে আমার ইমেল এবং জিমেল আইডি দেওয়া থাকবে। সেখানে কিন্তু আপনাদের নাম এবং কোথা থেকে পাঠাচ্ছেন গল্পটা এই হিসেবে কিন্তু গল্পটা পাঠাতে পারেন। যে কোনো গল্প পাঠাতে পারেন, আমি আপনাদের পড়ে শোনাতে পারি। চলুন, যতক্ষণ না নতুন গল্প আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।